নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত গল্প সাংসারিক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদার রচিত সাংসারিক। 15 দিন বাড়িটা মিস্ত্রিদের হাতে ছেড়ে দিয়ে গেস্ট হাউসে থাকতে হয়েছিল কমলেন্দুকে। সস্ত্রী স্ত্রীর ইচ্ছা ছিল তার বোনের বাড়িতে গিয়ে থাকবার। অনেক জায়গা ওরাও চেয়েছিল, কিন্তু কমলেন্দু রাজি হননি। স্ত্রীর বাপের বাড়ি বলে নয়, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকাটা তার পছন্দ নয়। 15 দিন পরে একতলা বাড়িটার সবকটা ঘরের চেহারা পাল্টে নতুন করে মিস্ত্রিরা যখন বিদায় হলো, তখন তারা ফিরে এলেন বাড়িতে। বাড়ির যাবতীয় জিনিসপত্র ছাদের বিশাল ঘরে তুলে রাখা হয়েছিল। মিস্ত্রিরাই সেগুলো নামিয়ে দিয়ে গিয়েছে। সেগুলো যথাস্থানে সাজাতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন বনানী। কমলেন্দু যখন বাঁধানো ছবির প্যাকেট খুলছিলেন, তখন বনানী বললেন, না না, ওগুলো নিচে নামাবে না। মানে? এখন নিচের দেওয়ালগুলো কি দারুণ দেখতে লাগছে, সেখানে পেরেক পুঁতে ওই বিবর্ণ ছবিগুলো টাঙাতে হবে না, ওগুলো ওখানেই থাক। কি বলছো কি তুমি? এই বাড়ি বানিয়েছিলেন আমার ঠাকুরদা, বাবা এখানেই জন্মেছিলেন, তাদের ছবি দেওয়ালে টাঙাবো না? কমলেন্দু প্রতিবাদ করেছিলেন। ওগুলো আগের দেওয়ালের সঙ্গে মানাতো। তাছাড়া সত্যি বলতে গেলে বলতে হয়, তুমি চলে গেলে ওগুলোর আর কোনো দাম থাকবে না। বনানী নিচে নেমে গেলেন। স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইলেন কমলেন্দু। তুমি চলে গেলে, আজ কথাটা স্বচ্ছন্দে বলতে পারল বনানী, কত সহজভাবে। কিন্তু এই তো সেদিন পর্যন্ত বলতো, আমি যেন তোমার আগে যাই, তুমি নেই অথচ আমি আছি, এরকম শাস্তি ভগবান যেন আমায় না দেন। ছবিগুলো কাগজের মোড়ক থেকে বের করলেন কমলেন্দু। ঠাকুরদার ছবি। লাঠি হাতে চেয়ারে বসে আছেন, গলাবন্ধ কোট, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। স্কুল জীবন পর্যন্ত ওকে দেখেছেন কমলেন্দু। খুব রাশভারী মানুষ ছিলেন। পরের ছবিটা বাবার, কোট পরা, ভালো মানুষ চেহারা। ঠাকুরদা যতদিন ছিলেন ততদিন বাবা তার ব্যক্তিত্বের আড়ালে চাপা পড়েছিলেন। তৃতীয় ছবিটা মায়ের, ঢলঢল মুখ, ঠোঁটে একচিলতে হাসি। যে শাড়ি পরে এই ছবিটা তুলিয়েছিলেন সেটা এখনো আলমারিতে তোলা আছে। আর চতুর্থ ছবি পিসিমার, বাল্য বিধবা, অন্ধের মতো ভালোবাসতেন কমলেন্দুকে। হাতুড়ি আর পেরেক জোগাড় করে ছবি চারটেকে দেওয়ালে তুললেন কমলেন্দু। ঠাকুরদা, বাবা, পিসিমা আর মা। কমলেন্দুর জন্ম হওয়ার পর যে চারজনকে দেখে এসেছেন, তারা এখন ছাদের ঘরের চার দেওয়ালে। এই ঘরটি সংস্কার হয়নি। বনানী বলেছিলেন, দেওয়ালে যখন ক্র্যাক হয়নি আর বাইরের লোক তো ওই ঘরে যাবে না, তখন মিছিমিছি ছাদের ঘরটা পরিষ্কার করিয়ে পয়সা খরচ করার কি দরকার? ঠাকুরদার ছবির দিকে তাকিয়ে মাথা নামালেন কমলেন্দু। একটি পিতৃতান্ত্রিক পরিবার কি করে এমন মাতৃতান্ত্রিক হয়ে গেল? নিচে নামবার সময় বনানীর চিৎকার শুনতে পেলেন তিনি। কি বললি? 3 কেজি ওজন এক একটার? তোর বাবা বাজারে গেলে 1 কেজির বেশি নিয়ে আসে না। কিন্তু শোন, 3 পিসের বেশি খাবি না কিন্তু, আর খাওয়ার আগে অ্যান্টাসিড খেয়ে নিবি তোরা। ইলিশ মাছকে বিশ্বাস করবি নে। টুকুন কোথায়? দে তো। এই সময় স্বামীকে দেখতে পেয়ে তার দিকে পেছন ফিরে দাঁড়ালেন বনানী। টুকান, শোনো, অত বড় ইলিশ একসঙ্গে রান্না করো না যেন। কি বলছো? হ্যালো, বাড়িতে পার্টি আছে, 8 জন আসবে? স্বামী স্ত্রী? তাহলে তো তোমার খুব পরিশ্রম হবে মা। বাবান কোথায়? তা ও যখন ঘুমোয় তখন তোমরা কেন টেলিফোন করো? বাবা? হ্যাঁ, তিনি আছেন, দাঁড়াও।
আবার পেছনে ফিরে ইশারায় ঘুরলেন বনানী। 1 মিনিটের বেশি কথা বলবে না, আমার অনেক কথা এখনো বাকি আছে। দ্রুত চলে এলে রিসিভার ধরলেন কমলেন্দু। হ্যালো, ছেলের গলা। কেমন আছো বাপি? ভালো, তোরা কেমন আছিস? ভালো। শোনো, তুমি একটা গাড়ি কেনো, মারুতি জেন, আমি টাকা পাঠাচ্ছি। হকচকিয়ে গেলেন কমলেন্দু। গাড়ি? গাড়িতে কি হবে? সারা জীবন বাসে মিনি বাসে ঘুরেছ, এবার একটু আরাম করো তো। শুনেছি 4.5-এর মধ্যে হয়ে যাচ্ছে, কালই টাকা পাঠাচ্ছি। দূর, পাগলামি করিস না। গাড়ির পেছনে কত খরচ জানিস? জানি বাবা, জানি। ড্রাইভার, তেল, মোবিল নিয়ে 8,000-এর বেশি হবে না। প্রত্যেক মাসে মায়ের টাকার সঙ্গে ওটা যোগ করে দেব। বাবা প্লিজ, না বলো না। ছেলের কথার মধ্যেই বনানী বললেন, দাও দাও, এবার ফোনটা দাও তো। রিসিভার দিয়ে দিলেন তিনি। তারপর স্ত্রীর গলা শুনলেন, তুই যখন দিতে পারছিস তখন নেবে না কেন শুনি? তোর বাবা সারা জীবন পুতু পুতু করে বেঁচে থাকলো। দিতে যেমন হয় তেমনই নিতেও শিখতে হয়। গাড়ি থাকলে ভালোই হবে। একটু দূরের কারুর বাড়িতে যেতে পারি না একা, এখন যাব। আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা বললে তোর বাবার মুখ তো হাঁড়ি হয়ে যায়। তুই গাড়ি দিলে। শ্রবণ সীমার বাইরে চলে এলেন কমলেন্দু। ব্যাপারটা তিনি মানতে পারছেন না। ওই পুতু পুতু করে বেঁচে না থাকলে অবসর জীবনে দুবেলা মাছ মাংস খেয়ে থাকা সম্ভব হতো না। তার মধ্যে একমাত্র ছেলেকে ইলেকট্রনিক্স পড়িয়েছেন, বিদেশে চাকরি করতে যাওয়ার সময় প্লেনের ভাড়া দিয়েছেন, এখনো পর্যন্ত নিজের পয়সায় সংসারও চালাচ্ছেন। ছেলে সাহায্য নেননি। যে টাকা পাঠায় তার মায়ের শখ। মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কত হয়েছে তাও কখনো জানতে চাননি তিনি। ছেলেকে বলেছেন, যেদিন আমি চালাতে পারবো না সেদিন তোমাকে বলবো, ততদিন আমার স্বাধীনতায় হাত দিও না। ছেলে প্রতি সপ্তাহে ফোন করে তার মাকে 1 ঘন্টা ধরে কথা বলে, আর তার মা অবান্তর কথা বলে যান। একবারও ভাবেন না কত খরচ হচ্ছে। প্রথমদিন কথাটা বলে শুনেছিলেন, খরচটা আমার ছেলের হচ্ছে, তোমার গায়ে লাগছে কেন? ও আয় করছে, ভালো খরচও করছে। তোমার মতো লোকাল কল 2 মিনিটে শেষ করবার জন্য তো আর বিদেশ যায়নি। 1 সপ্তাহে একবার কথা বলবো, 1 ঘন্টা কথা না বললে হয়? এখন এই গাড়ি কেনার প্রস্তাবটা তিনি গ্রহণ করলে বনানী আপত্তি করবে না, কিন্তু যদি তিনি গ্রহণ না করেন তবে বনানী অবশ্যই করবে। ছেলেকে যদি বলেন তিনি গাড়ি কিনবেন না, তাহলে সে তার মাকে কিনতে বলবে। সেই গাড়ি কেনা থেকে ড্রাইভার খোঁজার তদারকি তো তাকেই করতে হবে। কিছুতেই অস্বস্তি সরাতে পারছিলেন না কমলেন্দু। বিকেলবেলার মধ্যে নৈহাটি থেকে বজবজের যাবতীয় আত্মীয় স্বজন জেনে গেল কিছুদিনের মধ্যেই বনানী গাড়ি নিয়ে তাদের কাছে পৌঁছে যাচ্ছেন। কমলেন্দু বললেন, ছেলে ফোন করলে বলে দিও তোমার নামে যেন টাকা পাঠায়, গাড়ি যেন তোমার নামেই কেনা হয়। বলে দিয়েছি। ও, তা একবার যখন তুমি গোঁ ধরেছ তখন তো আমি বুঝেই গিয়েছি গাড়ি তুমি নেবে না। ওকে দুঃখ দিয়ে কি লাভ বলো তো? তাই বলে দিয়েছি আমার নামেই টাকা পাঠাতে। বনানী জানিয়ে দিলেন। কথাটা শুনলেন, কিন্তু অস্বস্তিটা তবুও রয়ে গেল। রাত 9:30-র মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলতে হয়। 9টা পর্যন্ত বাংলা সিরিয়াল, 9:30 থেকে হিন্দি। বিশেষ করে সাঁস ভি না দেখলে বনানীর ঘুম আসবে না। ওই সময় কথা বলা দূরে থাক, শব্দ করতেই বিরক্ত হন। পাশের ঘরে বই নিয়ে শুয়ে থাকেন কমলেন্দু। আজ হঠাৎ কি মনে হলো চুপচাপ ছাদের ঘরে চলে গেলেন। ভেবেছিলেন ছাদে যাবেন, কিন্তু বৃষ্টি নেমে গেল। ছাদের ঘরের আলো জেলে একটা চেয়ার টেনে বসতেই ঠাকুরদার মুখোমুখি। এই মানুষটি তাকে সেই বাল্যকালে একটি গল্প শুনিয়েছিলেন। ক্লাস 5 থেকে 6-এ ওঠার রেজাল্ট বেরুলে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরেছিলেন। বাড়ির বারান্দায় অবিবাহিত জ্যাঠামশাই বসেছিলেন। বললেন, এদিকে এসো, এবার অঙ্কে কত পেয়েছ? গর্বিত ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন, 100-তে 100। ঠাস করে একটা চড় এসে পড়েছিল তার গালে। তিনি অবাক হয়ে তাকিয়েছিলেন। জ্যাঠামশাই ঠাকুরদাকে বলেছিলেন, 100-র কম পেলে যে মার খেতে
তা মনে করিয়ে দেবার জন্যই তার 10% নমুনা দিলাম। এবার যাও। গল্পটি শেষ করে ঠাকুরদা বলেছিলেন, খারাপটা কি জানলে ভালো করবার জন্য প্রাণপণ চেষ্টা করবে। হঠাৎ মনে হলো তিনি এখন বসে আছেন তার প্রিয়জনের মধ্যে। ছেলেবেলায় ঠাকুরদা এবং বাবা যখন কথা বলতেন তখন তিনি তাদের মাঝখানে এসে বসতেন। পিসিমা এসে দাঁড়ালেন ঠাকুরদার পাশে, মা ভেতরের দরজায় ঘোমটা দিয়ে। এখন যেন তেমনটিই হচ্ছে। তিনি মনে মনে কল্পনা করতে শুরু করলেন। পিসিমার ছবির দিকে তাকাতেই পিসিমা বলে উঠলেন, তোর বড্ড বেশি জেদ পুনা। ছেলেটা বিদেশে থাকে, বাপ মায়ের জন্য কিছু করতে ওর ভালো লাগে, এটা বুঝিস না কেন? সঙ্গে সঙ্গে ঠাকুরদা ধমক দিলেন, চুপ করো, ও আমার নাতির মতোই কাজ করেছে, কেন ছেলের কাছে হাত পাতবে ও? আমি কখনো পেতেছি ওর বাপের কাছে? কি পেতেছি? শেষ পর্যন্ত বাবাকেই প্রশ্নটা করায় তিনি নীরবে মাথা নাড়লেন। মা বললেন, তবে বৌমাকে বাধা দেওয়া উচিত নয়। বেচারার এক ছেলে বিদেশে থাকে, মন তো কেমন করবেই। ঠাকুরদা বললেন, বৌমা, তোমার বিবেচনা বুদ্ধির ওপর আমার আস্থা আছে। উনার বউকে যখন তোমরা এনেছিলে তখন আমি এই পৃথিবীতে আর নেই, কিন্তু ইদানিং সে অকারণে পুনাকে বড্ড অবজ্ঞা করছে। ছেলের গর্বে তার যেন মাটিতে পাই পড়ছে না। বাবা বললেন এবার, তা এর জন্য ওই হতভাগাই তো দায়ী। আমি যখন সম্বন্ধ করে বৌমাকে এনেছিলাম তখন সে ছিল বড় কোমল। আমরা চলে আসার পর বৌমাকে আঘাত দিয়ে দিয়ে ও ওই রকমটা করেছে। বেশি দিন অত্যাচারিত হলে বোবাও কথা বলতে শেখে। পিসিমা ধমকালেন, চুপ কর। ছেলের নিন্দে করার সুযোগ পেলে তোর জিভ চুলবুল করে, চিরটা কাল দেখে এসেছি। ঠাকুরদা বললেন, যাকগে, আমাদের তো ছাদের ঘরে পাঠিয়ে দিয়েছ, নিচে কি হচ্ছে দেখতে যাব না। গাড়ি এলে তুমি আবার গদগদ হয়ে তাতে বেরিও না যেন পুনা। বাবা বললেন, এ হয় না বাবা, বাড়ির বউ সর্বত্র একা হৈ হৈ করে ঘুরবে না। ও যাবে, তবে ড্রাইভারের পাশে বসবে, বৌমা একা পেছনে বসবেন। পিসিমা বললেন, কেন, তোর ছেলে কি বাড়ির কাজের লোক যে সামনে বসবে? পিসিমার কথা শেষ হওয়া মাত্রই নিচ থেকে গলা ভেসে এলো, তুমি ওপরে একা একা কি করছো, নিচে এসো। মা বললেন, যা পুনা, তাড়াতাড়ি যা, নইলে বৌমা আবার বিরক্ত হবে। ঠাকুরদা বললেন, তুমি স্ত্রৈণ হয়ে গেলে পুনা। কমলেন্দু সিঁড়িতে পায়ের শব্দ শোনা মাত্রই উঠে পড়লেন। কল্পনার জাল অবশেষে ছিঁড়তে বাধ্য হলেন। বনানী অনেকটা উঠে এসেছিলেন। বললেন, কি করছিলে ওপরে? সতুদা এসে বসে আছেন। কে সতুদা? গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল কমলেন্দু। ও মা, তুমি কি গো, বিনতার ভাসুরপো, ভুলে গেলে এর মধ্যে? মনে পড়ল, বিনতা বনানীর মাস্তুতো বোন, থাকে চেতলায়। তার ভাসুরকে কয়েকবার দেখেছেন বটে, কিন্তু মনে রাখার মতো মানুষ বলে মনে হয়নি। তা তিনি হঠাৎ এ বাড়িতে? আমি আসতে বলেছিলাম, তোমার দ্বারা কদ্দূর কি হবে তাতে তো সন্দেহ আছে। বাইরের ঘরে বসেছিলেন সতুদা। কোনো কোনো মানুষকে বৃদ্ধ হলেও ঠিক বোঝা যায় না আজকাল। চুলে কলপ এবং দাঁত বাঁধানো বলেই হয়তো মনে হলো। কমলেন্দু নমস্কার করলেন। বনানী বললেন, সতুদা গাড়ির সব খবর রাখেন। খুব রোগা, পরনে পাজামা পাঞ্জাবি। সতুদা বললেন, বাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখন। বনানী বললেন, নিজে দাঁড়িয়ে থেকে করালাম যে। সতুদা বললেন, এখন এই বাড়ির সঙ্গে একটা মানানসই গাড়ি চাই, তাই তো? কমলেন্দু না বলে পারলেন না। হ্যাঁ, ওর নামে। আরে ভাই, যে কোনো বুদ্ধিমান পুরুষ নিজের নামে কিছু জমায় না, সব স্ত্রীর নামে। হ্যাঁ, তো গাড়ির তো এখন অনেক, মানে আপনাদের বাজেটটা কত? সতুদা জিজ্ঞাসা করলেন। কমলেন্দু স্ত্রীর দিকে তাকালেন। বনানী বললেন, না না, বেশি দামি নয়, ওই ওই মাঝামাঝি। ও, তাহলে স্যান্টোস, ওয়াগনার, জেন। সতুদা মনে করার চেষ্টা করলেন। বনানীর মনে পড়ল,
হ্যাঁ হ্যাঁ, জেন জেন জেন। হয়ে যাবে, তবে দিনকুড়ি অপেক্ষা করতে হবে, লাইন আছে, সতুদা বললেন। কিসের লাইন? বনানী বুঝতে পারলেন না। গাড়ি যা আসছে তার থেকে চাহিদা বেশি, তোমাদের টাকা জমা দিয়ে অপেক্ষা করতে হবে। আমার যে সোর্স আছে তাতে 20 বদলে 10 দিন করতে পারবো, তাহলে কালই চলে এসো। হ্যাঁ, ইনস্টলমেন্টে না ক্যাশ ডাউন নেবে? না না, একসঙ্গেই টাকা দেব। আচ্ছা, চেকে দিলে হবে না? বনানী জিজ্ঞেস করলো। নিশ্চয়ই হবে, এবার একটু কফি খাওয়াও তো। এক্ষুনি খাওয়াচ্ছি, কিন্তু দাদা আপনাকে আর একটা উপকার করতে হবে। আচ্ছা বলো দেখি শুনি। একজন ড্রাইভার, সেটা তো লাগবে না? ও হ্যাঁ, তা কিরকম ড্রাইভার চাই? বেশ স্মার্ট, ভালো চালায়, গাড়ি ছোটোখাটো সমস্যার সমাধান নিজেই করে, এরকম হলে চলবে? তবে 3000 টাকা মাইনে কিন্তু, 8 ঘন্টা হয়ে গেলে ওভার টাইম। অথবা খুব অলস, গাড়ির কোনো কাজ জানে না কিন্তু গাড়িটা ভালো চালায়, 2300। না না, অলস চাই না। আর আমরা তো বেশি গাড়িতে উঠবো না যে ওভার টাইম দিতে হবে, স্মার্টই ভালো। বনানী বললেন। তবে একটা কথা বলে রাখি, স্মার্ট যে সে কিন্তু স্মার্টলি চুরি করবে। খালি গাড়ি পেলেই শেয়ারে প্যাসেঞ্জার তুলবে, 10 লিটার তেল কিনতে টাকা নিয়ে 8 লিটার কিনবে, কিন্তু গাড়িটাকে খুব যত্নে রাখবে। আর অলস যে, সে তার চুরি করারও সাহস নেই। কোনো গাড়ি যদি তার গাড়িতে টোকা মারে তাহলে সে সিট থেকে নামবে না, বলবে নেমে কি হবে, শুধু ঝগড়াই হবে। এখন বলো কিরকম ড্রাইভার চাই তোমাদের? সতুদা পা দোলালেন। বনানী সিদ্ধান্ত নিতে না পেরে বললেন, আরে তুমিই কিছু বলো না, তখন থেকে মুখে সেলাই করে বসে আছো, আচ্ছা পুরুষ মানুষ। সতুদা ঘড়ি দেখলেন। ওরে বাবা, এত রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। আমি এখন উঠছি, আর বাস পাবো না মনে হচ্ছে। তোমরা ভেবে চিন্তে আমাকে কাল জানিও। সতুদা চলে গেলেন। কমলেন্দু বললেন, তা তোমার আজ শ্বাস ভি তো দেখা হলো না। ও কাল দেখব, আজকের এপিসোড কাল দুপুরে দেখাবে। কিন্তু সতুদা কফিটা খেয়ে গেলেন না। আমাকেই কথা বলতে হবে, আবার আমাকেই কফি বানাতে হবে। খোকা তো চমৎকার রান্না করতে পারে, অথচ তুমি যে অলস, সেই অলসই থেকে গেলে। উঠলেন বনানী, ঘড়ি দেখলেন। কলকাতার মেরিল্যান্ডের সময় তার মুখস্থ। ছেলের অফিসে ফোন করলেন তিনি। এই ফোন একবারই বাজে, শুনলে মনে হয় পাশের ঘর থেকে কথা বলছে। খুব সংক্ষেপে বলতে চেষ্টা করেও মিনিট 5 সময় নিলেন সতুদার বক্তব্য ছেলেকে বোঝাতে। ছেলে হাসল। এ তো তোমরাই ঠিক করে নিতে পারতে, ওই স্মার্ট ড্রাইভারকেই রাখো। বনানী চেঁচালেন, সে কি, সে তো চুরি করবে। মা, ইনএফিশিয়েন্ট অনেস্টের থেকে এফিসিয়েন্ট ডিসঅনেস্টি অনেক উপকারে আসে। যে গরু দুধ দেয় তার চাঁট তো সহ্য করতেই হয়। ওর মাইনেটা আমি পাঠিয়ে দেব, রাখছি এখন। বনানী রিসিভার রেখে স্বামীর দিকে তাকালেন, ছেলের বক্তব্য জানালেন না। 10 দিনের মাথায় গাড়ি এসে গেল। দেখে মনে হলো বেগুনি রঙের চকলেটের বাক্স। সতুদার ড্রাইভারকে নিয়োগ করে বনানীকে নিয়ে গিয়েছিলেন ডিলারের শোরুমে। বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন কমলেন্দু। বনানী গাড়ি থেকে নামার আগেই একটা সুদর্শন স্মার্ট ছেলে তার দরজা খুলে দিল। সগর্বে গাড়ি থেকে নামলেন বনানী। নেমে বললেন, বাবুকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কমলেন্দু মাথা নাড়লেন। না না, ঘোরার কি আছে, বেশ ভালো হয়েছে, বেশ বেশ। বনানী বললেন, ওর নাম লিটন, খুব ভালো চালায়। লিটন হাসল। এ বাড়িতে দীর্ঘকাল যে প্যাসেজটা খালি পড়ে থাকতো তার উপর ছাদ তুলে গ্যারেজের ব্যবস্থা করেছেন বনানী। গাড়ি সেখানেই রাখা হলো। ম্যাডাম, আজ কি গাড়ি বের হবে? লিটন জানতে চাইল। হ্যাঁ, আজ আমি চেতলায় যাব, ওই বিকেল 4:30 সময়। ওকে ম্যাডাম। তুমি অনেকক্ষণ থাকবে তো? কিন্তু কিছু খেয়েছো? এমন কিছু নয়। এক কাজ করো, আজ তোমার প্রথম দিন, ওই গলির মোড়ে একটা খাবারের দোকান আছে, গিয়ে খেয়ে এসো। ব্যাগ থেকে 20 টাকা দিলেন বনানী। থ্যাংক ইউ ম্যাডাম। টাকা নিয়ে লিটন চলে গেল। ঠিক 4:30 সময় বনানী গাড়ি নিয়ে বেরোতে যেতেই ফোন বাজল। রিসিভার তুললেন কমলেন্দু। হ্যালো বাবা, গাড়ি পেয়ে গেছো? ছেলের গলা। হ্যাঁ, তোমার মা এনেছেন, এখন চেতলায় গিয়েছেন দেখাতে।
তুমি জানো তো বাবা, মা একটু এইরকমই। ওকে ওর মতো থাকতে দাও, তুমি কিছু বলো না। তবে তুমি গাড়ি ব্যবহার না করলে খুব দুঃখ পাবো। ছেলে বলল। কমলেন্দু বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমাকে দুঃখ দিতে আমি চাই না। আরেকটা কথা বাবা, আমার কাছে কিছুদিন এসে থাকবে? আমি? আমাকে বলছো? হ্যাঁ, এর আগে মাকে যতবার বলা হয়েছে শুনেছি বাড়ি তালা বন্ধ করে যাওয়া যাবে না। আসলে মা এখানে আসতেই চায় না। আর এখানে চমৎকার আবহাওয়া, একটু ঠান্ডা নেই। তুমি এসে ঘুরে যাও না। আচ্ছা, দেখছি। 2 দিন পরে ফোন করব। ছেলের লাইন কেটে গেল। সারা জীবন যে চাকরি করেছেন তাতে বিদেশে যাওয়ার সুযোগই হয়নি। পকেটের টাকা খরচ করে যাওয়ার মতো অবস্থা তার কোনোদিনই ছিল না। ছেলে ও দেশে যাওয়ার পর পাশের বাড়ির দত্তবাবু বলেছিলেন, এবার তো ঘন ঘন আমেরিকায় যাবেন। কিন্তু গত 3 বছরেও যাওয়ার কথা ওঠেনি। আজ সন্ধ্যাবেলায় কমলেন্দু খালি বাড়িতে বসে আমেরিকার ম্যাপটা দেখছিলেন। কত কি দেখার আছে, নায়াগ্রা, গ্র্যান্ড ক্যানিয়ন, হোয়াইট হাউস। টেলিফোনটা আবার বাজল। রিসিভার তুলে কমলেন্দু বললেন, হ্যালো। কি মশাই, গাড়ি এলো? খোকার শ্বশুরের গলা। কমলেন্দু অস্বস্তিতে পড়লেন। এই লোকটিকে একদমই পছন্দ করেন না তিনি। টাকা ছাড়া জীবনে আর কিচ্ছুটি চেনেননি। অথচ বৌমা ঠিক বাবার উল্টো। হ্যাঁ, খোকা বলেছে বুঝি? না না, আপনার ছেলে কি মুখ খুলবে? মেয়েকে জেরা করে জানলাম। তা কি গাড়ি কেনা হলো? বেয়াই মশাই জিজ্ঞাসা করলেন। আগে জেন। সে কি মশাই, অন্যের পয়সায় গাড়ি কিনলেন যখন, তখন আরো দামি কিনলেন না কেন? আরে মশাই, চিরকাল পাইস হোটেলে খেয়ে এলেন, তাই তাজ বেঙ্গলে খাওয়ার কথা ভাবতে পারলেন না? হে হে, তা কত পড়ল? আমি কিছু জানি না, আমার স্ত্রী জানেন। ও, তার মানে বেয়ানের নামে গাড়ি? ভালো ভালো। কমলেন্দুর গলা গম্ভীর। আপনি কি বলতে চাইছেন? না না, কিছু না। এ ব্যাপারে কিছু বলা আমার পক্ষে অনুচিত। হ্যাঁ, মেয়ে বলছিল আপনারা আগে ওখানে যাবেন, তারপর আমরা। অর্থাৎ আপনারা না ঘুরে এলে আমাদের যাওয়া হবে না। তা যাচ্ছেন কবে? কোনো ঠিক নেই। ছেলের শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না কমলেন্দু। শ্বশুরের মেয়েটা যে ভালো। তাড়াতাড়ি ঠিক করুন দাদা। আমি তো 2 মাসের বেশি ছুটি পাবো না, কিন্তু হিসেব করে দেখেছি 4 মাস থাকলে আর্থিক লাভ হবে। মানে? আরে 2 মাস উইদাউট পে হব, কিন্তু 4 মাসের সংসার খরচ বেঁচে গেলে লাভই তো হবে মশাই। তার ওপর ছোট মেয়েটাকেও নিয়ে যাব। ওর বিয়ের সম্বন্ধ ওখানে গিয়ে করলে হাতে হাতে ফল পাব। কমলেন্দু বলে ফেললেন, 3জনই যাবেন? অনেক ভাড়া তো। ও সব মেয়ের দায়িত্ব, যত ভাড়া হোকই না কেন। জেন গাড়ির দামের চেয়ে নিশ্চয়ই কম হবে, তাই না মশাই? এখন আপনি ঠিক করুন কবে যাবেন। রিসিভার রেখে গুম মেরে রইলেন কমলেন্দু। বনানী ফিরলেন উচ্ছ্বসিত হয়ে। গাড়িটা নাকি দারুণ, ড্রাইভারের হাতও চমৎকার। তারপর স্বামীর মুখের দিকে তাকিয়ে থমকালেন। বললেন, কি গো, কি হয়েছে তোমার? বেআইয়ের কথাগুলো স্ত্রীকে বললেন কমলেন্দু। সঙ্গে সঙ্গে ঘড়ি দেখলেন বনানী। তারপর উঠে ফোনের নম্বর টিপতে লাগলেন। কমলেন্দু জিজ্ঞাসা করলেন, আরে কি করছো? থামো তো, বললেন বনানী। কান পাতলেন রিসিভারে। আরে হ্যাঁ খোকা, আমরা যদি চিরকাল পাইস হোটেলে খেয়ে আসি তাহলে সেই খাবারে নিশ্চয়ই তৃপ্তি পেয়েছি, কিন্তু সে ব্যাপারে অন্য কারোর কথা শুনতে আমরা রাজি নই। আমি সতুদাকে বলেছি গাড়িটাকে বিক্রি করে দিতে। তোর গাড়ির আর দরকার নেই আমাদের। মা, কি হলো বলবে তো? টুকান তার বাবাকে বলেছে তুই আমাদের গাড়ির টাকা কিনে দিয়েছিস। আচ্ছা, তিনি তোর বাবাকে ফোন করেছেন, ছেলের পয়সায় যখন গাড়ি কিনেছি তখন বেশি দামের গাড়ি কিনলাম না কেন? কেন রে, আমরা কি ভিখিরি? তুমি ফোনটা রাখো মা, আমি 10 মিনিট পরে ফোন করছি। রিসিভার রেখে বনানী স্বামীর দিকে তাকালেন। তুমি লোকটাকে কথা শোনাতে পারলে না? আর কতদিন এরকম চুপ করে থাকবে? দেখো, খোকা শ্বশুর বলে কথা। চুপ করো। বনানী শোয়ার ঘরে চলে গেলেন।
ঠিক 10 মিনিট পরে ফোন এলো খোকার। মা, এ নিয়ে আর চিন্তা করো না, যা বলার আমি বলে দিয়েছি, রাখলাম। কমলেন্দু আশঙ্কা করছিলেন এখনই ভদ্রলোকের ফোন আসবে, কিন্তু এলো না। রাত্রে শোয়ার পরে বনানী বললেন, শোনো, তুমি খোকার ওখান থেকে ঘুরে এসো, তোমার ভালো লাগবে। কমলেন্দু স্ত্রীর দিকে তাকালেন। এই স্বরে অনেকদিন কথা বলেননি বনানী। তিনি কিছু বললেন না। বনানী বললেন, টুকান আমাকে যেতে বলেছিল, ওর বাচ্চা হবে, সে সময় আমাকে থাকতে বলেছিল। সে কি, আমাকে বলনি কেন? কমলেন্দু উঠে বসলেন। তোমাকে এখনই বলতে নিষেধ ছিল, সারপ্রাইজ দেবে বলে। তাহলে তো তোমার যাওয়া উচিত। একসঙ্গে দুজন তো যেতে পারবো না, ভেবেছিলাম তুমি ঘুরে এলে ঠিক সময়ে আমি যাব, কিন্তু টুকানের মা বাবা বোন যাচ্ছে, তখন তো আমার যাওয়ার দরকার নেই। দেখো, ছেলেটা ফোন করলো, কিন্তু কি বলেছে সেটা জানালো না। বনানী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কমলেন্দু শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছিল না। ভোর 4টের সময় ফোন বাজল। ধর্মরিয়ে উঠে রিসিভার তুললেন কমলেন্দু। হ্যালো। সঙ্গে সঙ্গে টুকানের গলা শুনতে পেলেন। বাবা, আমি কি করব? কেন, কি হয়েছে মা? ও আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গিয়েছে, বলেছে টিকিট কেটে দেশে ফিরে যেতে, টাকাও দিয়ে দিয়েছে। টুকান কাঁদছিল। সে কি, কেন? বিচলিত হলেন কমলেন্দু। আমি জানি না বাবা, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। তোমার বাবাকে জানিয়েছ? না, আমাদের ব্যাপার বাবাকে কেন জানাবো? তুমি আমাকে মিনিট 15 বাদে ফোন করতে পারবে মা? হ্যাঁ, পারবো। লাইন বিচ্ছিন্ন হতেই ছেলেকে ফোন করলেন কমলেন্দু। তুই তুই ভেবেছিস কি আমরা মরে গেছি? তোর যা ইচ্ছে তাই করবি না? ছেলের গলায় বিস্ময়। কি বলছো বাবা? আমাদের বাড়ির বউকে তুমি এয়ারপোর্টে ফেলে দিয়ে এসেছো একা? সে টিকিট কেটে দেশে ফিরবে? তার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে সে শাস্তি পাবে কেন? বাবা, আমি তো তাকে বলিনি কে কি অন্যায় করেছে। আমি ভদ্রলোককে বলেছি, এখন থেকে আপনি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। তিনি বললেন, তার মেয়ে যতদিন আমার স্ত্রী হয়ে থাকবেন, ততদিন তিনি সেই দায়িত্ব এড়াতে পারেন না। ব্যাস, সঙ্গে সঙ্গে তুমি অমনি ঘরের বউকে বের করে দিলে। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না। এখনই এয়ারপোর্টে গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে তুমি, নইলে আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। রিসিভার রাখতেই কমলেন্দু দেখলেন বনানী উঠে এসে তার কথা শুনছেন। কমলেন্দুর মাথা ঝিমঝিম করছিল। বনানী এসে ওর হাত ধরে বললেন, বিছানায় এসে বসো, উত্তেজিত হও না। কমলেন্দু বললেন, গর্ধবটার এত সাহস, বৌমাকে এয়ারপোর্টে ফেলে দিয়ে আসলো? বনানী হাসলেন, দুহাতে কমলেন্দুকে জড়িয়ে ধরলেন। কমলেন্দু বললেন, এ কি? বনানী বললেন, চুপ করো। কিছুক্ষণ বাদে ফোন বাজতেই কমলেন্দু ধরলেন। হ্যাঁ মা, শোনো, তুমি এয়ারপোর্টের দরজার কাছে গিয়ে দাঁড়াও, সে আসছে তোমাকে ফিরিয়ে নিতে। বাড়িতে পৌঁছে আমাকে ফোন করবে, বুঝেছ? রিসিভার রাখার পর আর ঘুম এলো না। ফর্সা হয়ে গেল খানিক পরেই। বনানী চা করে নিয়ে এলেন। চুপচাপ চা খেয়ে গেলেন ওরা। ঘণ্টা 3 পরে আবার ফোন এলো। বাবা। হ্যাঁ মা, বলো। ও আমাকে বাড়িতে নামিয়ে চলে গেছে কাজে, রাস্তায় একটা কথাও বলেনি। বাড়িতে পৌঁছে বলেছে, এখান থেকে তুমি তোমার মতো এখানে থাকবে, ব্যাস। বাহ, ভালোই তো। তুমি নিজের খুশি মতো খাও দাও, চাকরি করো, ওকে কেয়ার করো না তো? না না বাবা। তাহলে? তোমরা এসো, তোমরা এলেই ও ঠিক হয়ে যাবে। তোমার বাবা মা বোন তো যাচ্ছে, ওরা পরে আসুক, ওরা এখন এলে ও আরো দূরে সরে যাবে। ঠিক আছে মা, দেখছি। রিসিভার নামিয়ে কথাগুলো স্ত্রীকে বললেন কমলেন্দু। বনানী চুপ করেছিলেন। কমলেন্দু বললেন, ওর গলা শুনে
বৌমা বলে মনেই হচ্ছিল না, যেন নিজের মেয়ে কথা বলছিল। বনানী আচমকা বললেন, আচ্ছা, আমরা দুজনে একসঙ্গে গেলে কি হবে বলো তো? চুরি হবে, তালা ভাঙবে চোর। কমলেন্দু জবাব দিলেন, ভাঙুক না, চুরি করে কি পাবে? কি নিতে পারে চোর? ফ্রিজ, টিভি, জামা কাপড়। টাকা পয়সা গয়নাগাটি তো ব্যাংকে থাকবে, তাই না? হ্যাঁ, কিন্তু জেনে শুনে চোরের জন্য তুমি সব ফেলে যাবে? সব আর কোথায়, আমরা ওখানে গেলে যে স্বামীকে নিজের করে পাবে বলে ভাবছে, তার পাওয়ার চেয়ে টিভি, ফ্রিজ এসব কি খুবই মূল্যবান? আনন্দিত হলেন কমলেন্দু। না না, একদমই নয়। তাহলে একসঙ্গে যাবে? পাশের বাড়ির দত্তবাবুকে বলে রাখবো চোখ রাখতে। আর ওখানে গেলে শুধু ওরাই পাবে না, আমিও পাবো। কি পাবে তুমি? আনন্দ, আনন্দ। এই বয়সে একা একা যে আর কিছু ভালো লাগে না। কমলেন্দু বললেন। স্বামীর হাতে হাত রাখলেন বনানী। কিরকম শিরশির করে উঠল তার শরীর। শেষ হলো আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত সাংসারিক। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।